2016 সালে মুক্তি পাওয়া জাপানিজ রোমান্টিক জনরার মুভি ইয়োর লাই ইন এপ্রিল। এই মুভিটি একটি জনপ্রিয় অ্যানিমে সিরিজের গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, এই গল্পটি আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। গল্পটি শুরু হয় এপ্রিল মাসের বসন্তের এক দিনে। কোসেই, সুবাকি এবং ওয়াটারি নামের 3 বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছিল। তখন সুবাকি কোসেইকে বলে তাদের বন্ধু ওয়াটারি কাওরি নামের এক মেয়েকে খুব পছন্দ করে এবং সেই মেয়েটিও ওয়াটারিকে পছন্দ করে। তাই আগামীকাল তারা 3 বন্ধু মিলে কাওরির সাথে দেখা করতে পার্কে যাবে। পরদিন কোসেই সবার আগে পার্কে চলে আসে। সে একটি মেয়েকে দেখে যে বাচ্চাদের সাথে মিলে মিউজিক প্লে করছিল। তাদের মিউজিক কোসাইয়ের কাছে খুব ভালো লাগায় সে তাদের ভিডিও করা শুরু করে, কিন্তু মেয়েটি ভুল বুঝে কোসাইয়ের উপর খুব রেগে যায়। তখন সুবাকি এবং ওয়াটারি সেখানে চলে আসে। তখন কোসাই জানতে পারে এই মেয়েটি হচ্ছে কাওরি, যাকে ওয়াটারি পছন্দ করত। তারপর কাওরি এবং ওয়াটারি একে অপরের সাথে দেখা করে। এর কিছুক্ষণ পর তারা সবাই কাওরির সাথে তার মিউজিক কম্পিটিশন দেখতে আসে। হলে ঢোকার সময় কোসাইয়ের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় সে অনেক ভালো পিয়ানো বাজাতো এবং বিভিন্ন কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতো। এমনকি তার সমবয়সী বাচ্চাদের কাছে সে একজন আইডল হয়ে উঠেছিল। এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে তার মায়ের, কারণ তার মা ছিলেন অসাধারণ একজন পিয়ানিস্ট। তিনি চ্যাম্পিয়ন ট্রফির চেয়ে নির্ভুলভাবে পিয়ানো বাজানোকে বেশি প্রাধান্য দিতেন। কিন্তু কোসেইয়ের নজর ছিল শুধু ট্রফির দিকে। এই জন্যে তার মা প্রায় তার উপর রেগে যেত। তিনি এক মরণ ব্যাধি রোগে আক্রান্ত ছিলেন। তার ছেলেকে একজন ফ্ললেস পিয়ানিস্ট হিসেবে দেখার আগেই তার মৃত্যু হয়ে যায়। এরপর থেকে কোসেই আর কখনো পিয়ানো প্লে করতে পারতো না, কারণ পিয়ানো প্লে করার সময় তার চারদিক অন্ধকার হয়ে আসতো এবং কিছুই শুনতে পেত না। এরপর ফ্ল্যাশব্যাক থেকে গল্প রিয়েল টাইমে চলে আসে। তখন কাওরি স্টেজে পারফর্ম করছিল। সেই কম্পিটিশনের রুলসের তুলনায় সে অনেক ফাস্ট ভায়োলিন প্লে করে। মনে হচ্ছিল কম্পিটিশনটা তার কাছে কোনো ম্যাটার নয়, শুধুমাত্র নিজের খুশির জন্য সে ভায়োলিন প্লে করছে। সেটা দর্শকরা খুব এনজয় করলেও বিচারকরা মোটেও পছন্দ করে না। পরদিন স্কুল থেকে বাসায় ফেরার সময় কোসেই এবং কাওরির দেখা হয়। কাওরি এবং ওয়াটারির রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়াটারি তার খেলার প্র্যাকটিসে থাকায় কাওরি কোসাইকে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসে। রেস্টুরেন্টে একটি পিয়ানো ছিল যেটা বাচ্চারা প্লে করছিল। কাওরি বাচ্চাদের কাছে গিয়ে কোসাইকে দেখিয়ে বলে এই লোকটা হচ্ছে বেস্ট পিয়ানো প্লেয়ার। এই শুনে বাচ্চারা কোসেইকে ফোর্স করে পিয়ানো প্লে করার জন্য নিয়ে যায়। তার মিউজিক শুনে সবাই অবাক হয়ে যায় যে এত সুন্দর মিউজিক কে বাজাচ্ছে। ঠিক তখনই কোসেইয়ের চারদিক অন্ধকার হয়ে আসে এবং কিছুই শুনতে পায় না। তখন কোসেই সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং কাওরিও তার পেছনে চলে আসে। কাওরি খুবই চঞ্চল এবং ফ্রি টাইপের একটি মেয়ে ছিল। সে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করত, কিন্তু কোসেই ছিল তার উল্টো। তারপর কাওরি কোসাইকে ধরে সানসেট দেখাতে নিয়ে যায়। কাওরি ওয়াটারিকে রেখে কোসাইয়ের সাথে এত ঘনিষ্ঠ হওয়ার কারণ কি তা ভিডিওর শেষে জানতে পারবেন। তারপর কাওরি কোসাইকে বলে তুমি আমাদের জেনারেশনের সবচেয়ে বেস্ট পিয়ানো প্লেয়ার ছিলে। বাচ্চাদের কাছে তুমি ছিলে তাদের ইন্সপিরেশন, কিন্তু হঠাৎ করে তুমি হারিয়ে গেলে কেন? কোসাই বলে যখনই আমি পিয়ানো প্লে করা শুরু করি আমার চারদিক অন্ধকার হয়ে যায় এবং আমি আর কিছুই শুনতে পাই না। তখন কাওরি তাকে মোটিভেট করে বলে আমার পরবর্তী কম্পিটিশনে পার্টনার হিসেবে একজন পিয়ানো প্লেয়ার লাগবে, আর তুমি হচ্ছ আমার দেখা বেস্ট পিয়ানিস্ট। তাই প্লিজ প্রস্তুতি নাও, তুমি থাকলে আমি অবশ্যই কম্পিটিশনটা জিততে পারবো। কিন্তু কোসাই তাকে সরাসরি মানা করে দেয়। এই কথা তার বন্ধু সুবাকি জানতে পারে। কোসাইকে আবারও মিউজিক জগতে ফিরিয়ে আনার জন্য সুবাকি কাওরির সাথে একজোট হয়ে যায়। তারা কোসাইয়ের ব্যাগে, লকারে এবং বইয়ের মধ্যে পিয়ানোর নোট রেখে দেয়, যাতে কোসাই না চাওয়া সত্ত্বেও পিয়ানোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়বে এবং আবারও কম্পিটিশনে ফিরে আসবে। কিন্তু এসবে বিরক্ত হয়ে কোসাই তাদের উপর রেগে যায়। তখন কাওরি বলে নেক্সট কম্পিটিশনে আমি বেস্ট পারফরমেন্স দিতে চাই, তার জন্য আমার বেস্ট পিয়ানো প্লেয়ারকেই লাগবে। এই বলে কাওরি কোসাইকে তার পার্টনার হওয়ার জন্য প্রচুর রিকোয়েস্ট করে এবং এক পর্যায়ে সে কান্না করে দেয়। তখন ইচ্ছার বিরুদ্ধে হলেও কোসাই রাজি হয়ে যায়, কিন্তু সে জেতার কোনো গ্যারান্টি নেয় না। তারপর সুবাকি কোসাইকে নিয়ে এবং ওয়াটারি কাওরিকে নিয়ে কম্পিটিশনের দিকে রওনা হয়, কিন্তু কোসাই খুব নার্ভাস ছিল। কাওরি তাকে আবারও মোটিভেট করে, এতে কোসাই তার উপর প্রচন্ড ইমপ্রেস হয়ে যায়। এরপর কম্পিটিশনের ঠিক আগ মুহূর্তে কোসাই বলে তারা চ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ কোসাই তো কোনো প্র্যাকটিস করেনি এবং যেই মিউজিকের সাথে পিয়ানো বাজাবে তার রিসাইটেল বা নোট সে মুখস্থ করেনি। তখন কাওরি বলে লাগবে না কোনো রিসাইটেল, যেটায় রিদম থাকবে সেটাই মিউজিক। মিউজিক হৃদয় দিয়ে প্লে করতে হয়, কোনো বই দেখে মুখস্থ করে নয়। তারপর তাদের পারফরমেন্স শুরু হয়। তারা খুব ভালোভাবে পারফর্ম করছিল, কিন্তু হঠাৎ কোসাই তার মায়ের রিফ্লেকশন দেখে। তাকে দেখে এই কোসাইয়ের পুরনো সেই সিমটম দেখা দেয়। তার চারদিক অন্ধকার হয়ে আসে এবং তার হাত পা থেমে যায়। তাই কাওরিও থামতে বাধ্য হয়। তারা সেইখানেই হেরে গিয়েছিল। কাওরি তাকে আবার শুরু করতে বলে। সে বলে জানি আমরা হেরে গিয়েছি, কিন্তু আমরা আমাদের পারফরমেন্স অবশ্যই সম্পূর্ণ করব। তখন কাওরির বলা কথাগুলো আবারও কোসাইয়ের মনে পড়ে যে মিউজিক হৃদয় দিয়ে প্লে করতে হয়। তারা আবার শুরু থেকে পারফর্ম করে এবং সেরাটা দিয়ে পারফরমেন্স শেষ করে।
তার পরদিন রাস্তায় কাউরি কোসাইকে দেখে বলে যে তাদের পারফরমেন্স দেখে সেখানকার অর্গানাইজার তাদেরকে বড় একটি কনসার্টে পারফর্ম করার সুযোগ দিয়েছে। এই খুশিতে কাউরি ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়ে। তাকে দেখে কোসাই বলে আমিও আর ভয় পাই না, আমি সবকিছু করতে পারি। এই বলে সেও লাফিয়ে পড়ে। তারা দুজন সম্পূর্ণ ভিজে গিয়েছিল এবং কাউরির বাসা এখান থেকে অনেক দূর, তাই সে কোসাইয়ের বাসায় চলে আসে। কাউরি সেখানে কোসাইয়ের মায়ের পিয়ানোটা দেখে। সেই রুমটা একদম অগোছালো ছিল, কারণ কোসাই অনেক আগে মিউজিক ছেড়ে দিয়েছিল। কাউরি সেই রুমটা গুছিয়ে পিয়ানো প্লে করছিল। এই দেখে কোসাই অবাক হয়ে যায় এবং তাদের দুজনকে সুবাকি দূর থেকে দেখতে পায়, কারণ সুবাকি এবং কোসাইয়ের বাড়ি পাশাপাশি ছিল। তারপর কোসাই এবং কাউরি স্কুলে একসাথে মিউজিক প্র্যাকটিস করা শুরু করে। ধীরে ধীরে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর থেকে কোসাই তার বাসায় প্র্যাকটিস করত। একদিন তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে খুব মন খারাপ হয়। এখান থেকে আমরা জানতে পারি পিয়ানো প্লে করার সময় কেন তার চারদিক অন্ধকার হয়ে আসতো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোসাই তখন অনেক ছোট ছিল। একদিন সে কম্পিটিশন জিতে অনেক খুশি হয়ে তার মায়ের কাছে আসে, কিন্তু তার মা খুশি না হয়ে উল্টো রেগে যায়, কারণ ট্রফি জিতলেও সে বেশ কিছু নোট ভুল প্লে করেছিল। তার মা আসলে ট্রফি চাইতো না, সে চায় কোসাই একজন নিখুঁত পিয়ানিস্ট হবে। এই শুনে কোসাই রেগে গিয়ে বলে, এত কষ্ট করে ট্রফি জিতেও মার খেতে হয়েছে, তোমার মতো কাউকে আমার দরকার নেই, তুমি মারা গেলেও আমার কিছু যায় আসে না। এবং দুর্ভাগ্যবশত ওই দিনই তার মায়ের মৃত্যু হয়ে যায়। এতে কোসাই প্রচন্ড ভেঙে পড়ে। সে মনে করে তার জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে। এরপর থেকে আর কখনো সে পিয়ানো প্লে করে না। এরপর গল্প রিয়েল টাইমে চলে আসে। তাদের কনসার্টের দিন কোসাই ঠিক সময় পৌঁছালেও কাউরি আসতে লেট করছিল, তাই আর কোনো উপায় না থাকায় কোসাই একাই পারফর্ম করতে যায়। প্রথমে কিছুটা প্রবলেম হলেও ধীরে ধীরে নিজেকে কন্ট্রোল করে নিয়ে অসাধারণ একটি পারফরমেন্স দেয়। সে তার মায়ের পছন্দের লাভ সরো নামের একটি ডিফিকাল্ট মিউজিক প্লে করে। কোসাইকে সেই ছোটবেলার মতো পারফর্ম করতে দেখে তার বন্ধুরা ইমোশনাল হয়ে পড়ে। পারফরমেন্স শেষে কোসাই জানতে পারে যে কাউরিকে অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি করা হয়েছে, এই জন্যই সে আসতে পারেনি। এই শুনে তারা তখন কাউরির সাথে দেখা করতে যায়। সেখানে ওয়াটারি কাউরিকে বলে কোসাই আজ অসাধারণভাবে পিয়ানো প্লে করে সবাইকে অবাক করে দিয়েছে। ওয়াটারি এবং কাউরি খুব ক্লোজ হয়ে কথা বলছিল। এই দেখে কোসাই কিছু না বলে হসপিটাল থেকে চলে আসে। রাতে কাউরি তাকে ফোন করে জিজ্ঞেস করে কেন সে কিছু না বলে হসপিটাল থেকে চলে আসলো। তারা দুজন অনেকক্ষণ কথা বলে। তার সাথে কথা বলে কোসাইয়ের অনেক ভালো লাগে। কথা বলা শেষ করে কাউরি যখন হসপিটালে তার বেডের দিকে যাচ্ছিল তখন হঠাৎ সে পড়ে যায়। অনেক চেষ্টা করেও কাউরি উঠতে পারে না। এতে সে প্রচন্ড কান্না করতে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি সে সিরিয়াস কোনো রোগে ভুগছে, যা সে তার বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। তার কিছুদিন পর স্কুল থেকে বাসায় ফেরার সময় কোসাই কাউরিকে দেখতে পায়। কাউরি বলে, তুমি একটা হার্টলেস মানুষ, এই কয়েকদিন তুমি একবার হসপিটালে আমাকে দেখতে আসনি। তারপর কাউরি তাকে ওয়াটারের বিষয়ে জিজ্ঞেস করে। কোসাই বলে সে প্র্যাকটিসে ব্যস্ত আছে। তাই কাউরি আবারও কোসাইকে নিয়ে ঘুরতে বের হয়। সারাদিন ঘোরাফেরা করে রাতের বেলা কাউরি বলে সে স্কুলে তার ব্যাগ রেখে এসেছে। স্কুলে এসে তারা কোনো ব্যাগ খুঁজে পায় না। তখন কাউরি বলে, সরি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমাকে এখনো হসপিটাল থেকে রিলিজ করা হয়নি, বরং দিন দিন আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমি শুধুমাত্র আজকের জন্য স্পেশাল পারমিশনে হসপিটাল থেকে এসেছি। এই বলে কাউরি কান্না করতে থাকে এবং আজ প্রথমবারের মতো সবসময় হাসি খুশি থাকা চঞ্চল মেয়েটিকে কান্না করতে দেখে কোসাইও ইমোশনাল হয়ে পড়ে। তখন হঠাৎ কাউরি সেখানে অজ্ঞান হয়ে যায়। কোসাই তাকে হসপিটালে নিয়ে আসে। কাউরির জ্ঞান ফিরলে সে কোসাইয়ের কাছে ক্ষমা চায় তাকে এত বেশি বিরক্ত করার জন্য। কাউরি বলে, আমি তোমার মনের বিরুদ্ধে সেই সব কাজ করিয়েছি যা তুমি কখনোই করতে চাওনি। জানি আমি অনেক সেলফিশ, আসলে আমাদের কখনো বন্ধুত্ব করাই উচিত হয়নি। তার এসব কথা বুঝতে না পেরে কিছু না বলেই কোসাই চলে যায়। পরদিন স্কুলের ছাদে বসে কোসাই কান্না করছিল। তখন ওয়াটারি এসে বলে, আমি জানি তুমি কাউরিকে অনেক বেশি পছন্দ করো, যদিও সবাই জানে যে কাউরি আমাকে পছন্দ করে, কিন্তু আমি বুঝতে পারি সে আসলে তোমাকেই চায়। সে হয়তো নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই তোমার উচিত তাকে গিয়ে সবকিছু খুলে বলা। তারপর স্কুল শেষে কোসাই সাহস করে তার মনের কথা বলার জন্য হসপিটালের দিকে যাচ্ছিল, কিন্তু হসপিটালের সামনে এসেই তার সাহস খতম হয়ে যায়। সে যখন বাড়ির দিকে ফিরে আসছিল তখন তার বন্ধু সুবাকির সাথে তার দেখা হয়। সুবাকি তাকে বলে, তুমি কাউরিকে পছন্দ করো, কিন্তু সে তো ওয়াটারির সাথে রিলেশনে আছে, এখন তোমার একমাত্র অপশন হচ্ছে শুধু আমি। আর তুমি যদি এতই কাউরিকে পছন্দ করে থাকো তাহলে তাকে গিয়ে সব বলছো না কেন? আসলে তুমি কারো ফিলিংসই বুঝতে পারো না। পরদিন ভয়কে জয় করে কোসাই কাউরির সাথে দেখা করতে হসপিটালে যায়। কাউরি তাকে ছাদে নিয়ে যেতে বলে। সেখানে কোসাই বলে, আমি একটি কম্পিটিশনে অংশগ্রহণ করব, তাই পার্টনার হিসাবে আমি তোমাকে চাই। আমি আরো একবার তোমার সাথে পারফর্ম করতে চাই। আমি জানি তুমি ওয়াটারিকে পছন্দ করো, তোমার কাছে আগেই ক্ষমা চাইছি, কারণ জানি না কেন আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছি। তখন হঠাৎ সেখানে তুষারপাত শুরু হয়। তারা কাউরির রুমে যাওয়ার জন্য উঠে, কিন্তু কাউরি দাঁড়াতে পারছিল না। কোসাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তখন কাউরি শক্ত করে কোসাইকে জড়িয়ে ধরে বলে, আমি হেরে যাচ্ছি কোসাই, আমি মরতে চাই না। পরের সিনে দেখা যায় কাউরি এবং তার বাবা মা ডক্টরের সাথে কথা বলছিল। কাউরি সম্পূর্ণ সুস্থ হতে চাইলে তাকে সার্জারি করাতে হবে। কাউরি রাজি হয়ে যায়, কারণ সে আরেকবার তার বন্ধু তার ভালোবাসা কোসাইয়ের
কোসাইয়ের সাথে পারফর্ম করতে চায়। তারপর কোসাইয়ের কম্পিটিশনের দিনে তার সাথে কাউরির পারফর্ম করার কথা ছিল, কিন্তু কাউরি আসে না। কিছুক্ষণ পর কোসাইয়ের পারফরমেন্স শুরু হয়। সে পিয়ানো প্লে করে আর মনে মনে বলে, শুধু তোমার জন্য আজ আমি এখানে আসতে পেরেছি, তোমার জন্যই আমি আবার হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি। তোমার সাথে বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুহূর্ত আমি কখনোই ভুলতে পারবো না। আজকের এই পারফরমেন্স তোমাকে উৎসর্গ করলাম কাউরি। আমি প্রমিস করছি এরপর থেকে কখনোই তোমাকে একা থাকতে দিব না, সবসময় তোমার সাথেই থাকবো। আর তখনই হঠাৎ সেখানে কাউরি চলে আসে তার ভায়োলিন নিয়ে। তারা দুজন মিলে অসাধারণ পারফর্ম করে। এরপর 1 বছর কেটে যায়। আবারও বসন্তের এপ্রিল মাস চলে আসে। কাউরির লেখা একটি চিঠি কোসাই পড়ছিল। তাতে লেখা ছিল, ডিয়ার কোসাই, তোমার কাছে চিঠি লিখতে খুব অদ্ভুত লাগছে, কারণ একটু আগেই তুমি আমার পাশে ছিলে। জানো, যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। তুমি আমার আইডল ছিলে। তোমাকে পিয়ানো প্লে করতে দেখে আমি সেখানেই প্রতিজ্ঞা করি যে কোনো একদিন আমি অবশ্যই তোমার সাথে পারফর্ম করব। আর ওই দিনের পর থেকেই আমি ভায়োলিন শেখা শুরু করি। কিন্তু জানি না কেন তুমি হঠাৎ করেই পিয়ানো প্লে করা ছেড়ে দিলে। কয়েক বছর পর যখন আমি জানতে পারি আমরা দুজন একই স্কুলে পড়ি, তখন আমি সবসময় ভাবতাম কিভাবে তোমার সাথে কথা বলা যায়, কিন্তু কখনোই আমার সেই সাহস হয়ে ওঠেনি। আর সুবাকি, ওয়াটারি এবং তোমরা 3 জন এত ভালো বন্ধু ছিলে যে আমি শুধু ভাবতাম কিভাবে তোমাদের সাথে বন্ধুত্ব করা যায়। আমার ছোটবেলায় একটা সার্জারি হয়েছিল, তারপর থেকে আমি প্রায় অসুস্থ থাকতাম। একদিন জানতে পারি আমি আর বেশি দিন বাঁচবো না। এই শুনে আমার বাবা মা আমার চেয়ে বেশি ভেঙে পড়ে। তাদের দেখে আমি সিদ্ধান্ত নেই নিজেই নিজেকে খুশি রাখবো আর সবার সাথে খুশি থাকার অভিনয় করব। এরপর থেকেই আমি সেই সব কিছু করতে থাকি যা আমার কাছে ভালো লাগতো, যাতে মরে গেলেও আমার আর কোনো আফসোস না থাকে। আমার সবচেয়ে বড় মিথ্যা কি ছিল জানো? দ্য লাই ইন এপ্রিল। এপ্রিলের সেই বসন্তে আমি মিথ্যাটা বলেছিলাম যে আমি ওয়াটারিকে পছন্দ করি। আসলে আমি শুধু তোমাকেই ভালোবাসতাম, কারণ তোমার কাছে আসার আর কোনো রাস্তা আমি খুঁজে পাইনি। তাই প্লিজ সুবাকি এবং ওয়াটারিকে সরি বলে দিও। জানো, তোমার সাথে ঘুরতে, কথা বলতে আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম তুমি মোটেও তেমনটা নও। তুমি ছিলে খুবই চুপচাপ একজন ডার্ক পারসন, কিন্তু এরপরেও তুমি আমার পুরোটা জুড়ে জায়গা করে নিয়েছো। আর আমিও হয়তো তোমার মনে জায়গা করতে পেরেছি, হোক সেটা একেবারে ছোট একটা জায়গা, কিন্তু তাতে কি। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি কখনোই আমাকে ভুলতে পারবে না। এবং সবশেষে আমার হৃদয় থেকে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ কোসাই, আই লাভ ইউ। সরি, আমি একটু সেলফিশ ছিলাম, কিন্তু হৃদয় থেকে আরেকটা কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ, ইউর কাউরি মিয়াজোনা। চিঠিটা পড়ে কোসাইয়ের সম্ভব হয়নি চোখের পানি ধরে রাখার। অর্থাৎ কাউরি মারা গিয়েছিল। সে ওই দিনই মারা গিয়েছিল যেদিন তার সার্জারি করা হয়েছিল, এবং সেই একই দিনে কোসাইয়ের কম্পিটিশন ছিল। তার পারফরমেন্সের মধ্যে হঠাৎ করে কাউরি চলে আসাটা ছিল কোসাইয়ের ইমাজিনেশন, এবং এমন একটা হার্ট ব্রেকিং এন্ডিং এর সাথে গল্পটা শেষ হয়ে যায়।